ইন্ডিয়ান শেয়ার মার্কেট ক্র্যাশ কখন বন্ধ হবে? এই লাখ টাকার প্রশ্নটি আলোচনা করব এই ভিডিওতে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব যে মার্কেট কখন এইভাবে যে ক্র্যাশ হচ্ছে সেটা বন্ধ হতে পারে। তো চলুন এই ভিডিওতে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করব এই জ্বলন্ত প্রশ্নটির। আমাদের যত ইনভেস্টর রয়েছেন, যত ট্রেডার রয়েছেন, তাদের কাছে কিন্তু এখন প্রথম এবং প্রধান প্রশ্ন যে মার্কেটের পতন কবে বন্ধ হবে। তো আমরা খুঁটিয়ে নাটিয়ে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা একটু লম্বা হবে। আপনারা যদি জানতে চান তাহলে মন দিয়ে শুনুন। তো দেখুন, যাদের কাছে এই 3-4টি প্রশ্ন মনের মধ্যে আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। তো সেই 4টি প্রশ্ন কেন উত্থাপিত হলো সেটিকে আমরা আগে বুঝি। দেখুন, আমাদের পোর্টফোলিও যারা ইনভেস্টর রয়েছেন তাদের কাছে কম বেশি, কেউ বলছেন যে আমার 22% নিচে গেছে, কেউ বলছেন 30%, কেউ বলছে 40% বা তার থেকেও নিচে আমাদের পোর্টফোলিও লাল হয়ে গেছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে কবে আমাদের ঘুরবে এবং আমাদের কি করা উচিত এই অবস্থায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো এই 4টি প্রশ্নকে আগে শুনুন, এই 4টি প্রশ্নকে আগে বুঝুন যে শেয়ার মার্কেট ক্র্যাশ হচ্ছে কেন, কেন শুরু হলো আর কেন হচ্ছে, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কোন কোন কারণের জন্য হচ্ছে, আর শুরুটা হঠাৎ করে হয়ে গেল কেন। শেয়ার মার্কেট কখন বন্ধ হতে পারে, আর এই অবস্থাতে আমাদের কি করা উচিত। এই 4টি প্রশ্নের একটি প্রশ্নও যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনারা শুনুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের উপকার হবে। তো চলুন, প্রথমেই শেয়ার মার্কেট ক্র্যাশ হচ্ছে কেন। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে দেখুন, এই যে আমাদের শেয়ার মার্কেট, ইন্ডিয়ান শেয়ার মার্কেট, সেখানে মেনলি 3টি দল কিন্তু আছে। একটি দলের নাম কি? একটি দলের নাম হচ্ছে এফআইআই। একটি দলের নাম কি? একটি দলের নাম হচ্ছে ডিআইআই। আর একটি দলের নাম হচ্ছে আমরা। এই আমরাটি কারা? এই আমরাটি হচ্ছে রিটেলার, যাদেরকে বলা হয় সেই রিটেলাররা। এছাড়া কিছু প্রো ইনভেস্টার আছে, কিছু বড় শার্ক আছে, সেগুলো সব রয়েছে, কিন্তু তাদেরকে আমি রিটেলারদের দলেই ঢোকাচ্ছি। তো মোটামুটি এই 3টি দল আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 3টি দলের মধ্যে কে বা কারা সব থেকে দামি বলুন তো। আপনার কি মনে হয় এই 3টি দলের মধ্যে কে বা কারা সব থেকে দামি? কেউ কেউ হয়তো উত্তর দেবেন যে এফআইআই, কেউ কেউ হয়তো উত্তর দেবেন ডিআইআই, কেউ কেউ উত্তর দেবেন যে আমরা, কেউ কেউ উত্তর দেবেন এই দুজন। বিভিন্ন রকম উত্তর হবে, কিন্তু আমরা শুধু উত্তর দিয়ে থামবো না, আমরা ডেটার বেশি সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব যে কারা হচ্ছে দামি। আপনারা মোটামুটিভাবে সবাই আন্দাজ করেছেন যে এই দুজনের মধ্যে একজন বা এই দুজনই হচ্ছেন দামি প্লেয়ার। ঠিকই, আমরা কিন্তু দামি নয় এটি নিশ্চিত। অন্যকে দামি আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা যে দামি নয় এটা কিন্তু নিশ্চিত। তো ঠিক আছে, আমরা কী জন্য আছি এই মার্কেটে? এই মার্কেটে আমরা আছি বলেই কিন্তু এনারা বেঁচে আছেন। আমাদের কাছ থেকেই কিন্তু এদের কাছে কি হচ্ছে, টাকা যাচ্ছে। আমরা আমাদের মধ্যে যারা যারা একটুখানি বেশি চালাক, যারা একটু বেশি বুদ্ধিমান, তারা কি করছেন না, তারা কিছু কিছু করে ইনকাম করছেন, আর বেশিরভাগই লস করছেন। আর সেই লসের টাকা কোথায় যাচ্ছে না, সেই লসের টাকা এনাদের পকেটে যাচ্ছে। তো সুতরাং আমরা যে দামি নই এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সন্দেহ হচ্ছে যে এদের মধ্যে কারা। তো এখন আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটি চল হয়েছে যে এফআইআইদের মানে একটু ছোট চোখে দেখা, যে এরা আর গুরুত্ব নেই, আমাদের এখন হচ্ছে ডিআইদের দাবদাবা চলে এসেছে, এরা হচ্ছে সব থেকে বেশি দামি, এরা মার্কেটকে কন্ট্রোল করবেন। এমনকি আমাদের এফএম অর্থাৎ ফিনান্স মিনিস্টার সীতারমণও কি বলছেন, বলছে ডিআইদের আমাদের আর তেমন প্রয়োজন নেই, আমরা এখন মার্কেট কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আমি এটা মানছি যে এই মুহূর্তে ডিআইরা কিন্তু শক্তিশালী, অর্থাৎ ডিআইদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু আপনি একদম এফআইদের ভূমিকা নেই সেটা কিন্তু বলতে পারবেন না। তো সেটাই আমরা ডেটার সাহায্যে দেখব যে সত্যিকারই কি এদের দাম নেই। কেন এটা আমরা বুঝবো, তবে তো কেন হচ্ছে
ক্র্যাশ সেটা বোঝা যাবে যে এই তিনজনের মধ্যে যদি আমি মনে করি যে এ খুব দামি ব্যক্তি, তাহলে এ যদি সমস্ত বিক্রি বাটা করে দেয় তাহলে পরে কি হবে? তাহলে পরে মার্কেট পড়ে যাবে এবং মার্কেট নিচের দিকে নেমে যাবে। তো আমরা সেটাই দেখব ডেটার সাহায্যে যে কারা দামি। এখন ভারতীয় মার্কেট দুদলে ভাগ হয়ে আছে। একজনরা এখনও বিশ্বাস করেন যে এফআইআর দামি, আর একজন কোনোভাবেই বিশ্বাস করেন না যে এফআইআর দামি, তারা মনে করেন ডিআইআর দামি। আমি এর আগে অনেক রিলস পোস্ট করেছি, তাতে ফেসবুকে একটি রিল ভাইরালের মতো হয়েছিল, যেটাকে আপনাদের ভাষায় ভাইরাল বলে, অর্থাৎ বহু লোকের কাছে পৌঁছেছিল। তারা বিভিন্ন রকম কমেন্ট করেছিলেন। আজ তাদের কমেন্টকে আর খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তাদের আর খুঁজে পাওয়া যায় না। তো তারা কমেন্ট করলেন যে আপনি কি বলছেন যে ডিআইআর এখন মার্কেট কন্ট্রোল করছে, মার্কেট কোনোভাবেই আমাদের পড়বে না, মার্কেট অত্যন্ত শক্তিশালী, আমরা তখন 26,000-এর বসে আছি, মার্কেট কোনো দিনই পড়বে না, আপনি কেন 22-23,000 কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি প্রচুর। আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো কেন আমি কথা বলছি? আমরা ডেটা দিয়ে বুঝবো যে এফআইরা এখনও কিন্তু শক্তিশালী, এখনও কিন্তু আমাদের মার্কেটের উপর এদের প্রভাব রয়েছে। ডিআইরা শক্তিশালী হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরাই তারা, ডিআইরা তো আমাদেরই পয়সা নিয়ে বেশিরভাগটা করছেন। এসআইপি আসছে 26,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা প্রতি মাসে, সুতরাং সেই টাকাটাই মার্কেটে লাগছে, মার্কেট চাঙ্গা হয়ে থাকছে। তো আমরা কিন্তু শক্তিশালী হয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তার মানে এই নয় যে এফআইদের ভূমিকা এখনও কমে গেছে। আমরা সেই ডাটাটাই দেখব এবং বিচার করব, তবে আমরা বুঝতে পারবো যে কেন মার্কেট ক্র্যাশ হচ্ছে। মার্কেট ক্র্যাশ হচ্ছে বিভিন্ন কারণে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি বা দুটি গুরুত্বপূর্ণ কারণকে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন প্রথমে ডেটা দেখা যাক। যেটা কি বলছে, যদি আমি এফআই এবং ডিআইদের নেট বাই সেল রিপোর্টটা দেখি, তো সেখানে আমরা কয়েকটি মাসের দেখব। এখন আমাদের কি চলছে, আমি রেকর্ড করছি আজকে 15/2/2025। তো 15/2/2025 পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে ডেটা আমরা পেয়েছি, তাতে এফআইরা নেট সেল করেছে 29,000 কোটি টাকার বেশি, আর ডিআইরা কিনেছে কত? 26,000 কোটি টাকার বেশি। অর্থাৎ মোর অর লেস একই পরিমাণ কিন্তু এফআইরা কিনেছেন। তাহলে এফআইরা যদি একই পরিমাণ কিনে থাকেন এবং ডিআইরা যদি একই পরিমাণ বিক্রি করে থাকেন, তাহলে মার্কেট তো একই জায়গাতে থাকার কথা ছিল, কিন্তু মার্কেট কিন্তু একই জায়গাতে নেই। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন, এই যে ফেব্রুয়ারিতে এখনো পর্যন্ত 11টা দিন ট্রেডিং হয়েছে, সেই 11টা ট্রেডিং দিনের মধ্যে মাত্র একটা দিন 809 কোটি টাকার মতো বাই করেছে একদিন। বাকি 10 দিন টানা কি করেছে? সেল। বাকি 10 দিন সেল করেছে, মাত্র একদিন বাই করেছে এই এফআইরা। কেন এই অ্যাগ্রেসিভ বাইং করছেন সেটাকে আমরা বুঝতে হবে। আমরা দ্বিতীয় প্রশ্নে সেটা বুঝবো। এখন বুঝবো যে এফআইরাও কিন্তু কন্ট্রোল করছে মার্কেটকে, সেটা ডেটা দিয়ে বুঝবো। তাহলে দেখুন, এরপরে যদি আমরা জানুয়ারি দেখি, আর একটা মাস পিছিয়ে যাই, তাহলে জানুয়ারিতে দেখব যে এফআইরা নেট সেল করেছে কত না 87,000 কোটি টাকারও বেশি, কিন্তু ডিআইরা বাই করেছে দেখুন 86,500 কোটি টাকারও বেশি। কিন্তু তাতেও কি মার্কেটকে পড়া থেকে বন্ধ করতে পেরেছেন? উত্তর হচ্ছে না, বিগ না। আচ্ছা, জানুয়ারি 2025-এ এফআইরা মাত্র একদিন 1500 কোটি টাকার কিনেছে, মাত্র একদিন 2 জানুয়ারি 1500 কোটি টাকার কেটেছে। আপনারা একটু ডেটাটা চেক করতে পারেন। আর ডিআইরা প্রত্যেক দিন কিনেছে, এমন কোনো দিন নেই যার জবাব দেয়নি ডিআইরা। এফআইদেরকে প্রত্যেক দিন জবাব দিয়েছে, ওনারা সেল করেছেন, আমরা কিনেছি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মার্কেটকে আমরা রক্ষা করতে পারিনি। ডিসেম্বর 2024, আরেকটু এক মাস পিছিয়ে গেলাম, দেখুন 16,000 কোটি টাকার নেট সেল হয়েছে, একটুখানি কম হয়েছে, আর ডিআইরা বাই করেছে 34,000 কোটি টাকা। আমরা মার্কেট যে আজকেই যেয়ে দেখুন গা, 6 দিন কিন্তু এফআইরাও কিনেছে, মার্কেটে একটুখানি ভালো হয়েছিল ডিসেম্বরে। আচ্ছা, আরও একটি মাস যদি আমরা নিচে যাই, নভেম্বর,
তাহলে দেখবেন যে এফআইরা সেল করেছে 45,000 প্রায় 46,000 কোটি টাকার কাছাকাছি, আর এরা করেছে 44,500 কোটি টাকা, আমরা কিনেছি 44,500 কোটি টাকা। দেখুন একই রকম, কিন্তু তবুও কিন্তু মার্কেটে তার প্রভাব পড়েছে নেগেটিভ। আচ্ছা, আমরা যদি অক্টোবর মাসে যাই, যে মাস থেকে এই সমস্ত জিনিসের উৎপত্তি, সেখানে যাই, তো সেখানে দেখব যে একটা রেকর্ড পরিমাণ সেল তারা করেছিল সেই মাসেই। 1,14,000 কোটি টাকারও বেশি তারা সেল করেছিলেন, এবং আমরা কিনেছিলাম 1,07,000 কোটি টাকারও কাছাকাছি। অর্থাৎ সমান পাল্লা দিয়ে তারা বিক্রি করেছে এবং সমান পাল্লা দিয়ে আমরা কিনেছি, কিন্তু তা সত্ত্বেও মার্কেটকে কিন্তু উদ্ধার করতে আমরা পারিনি। মার্কেট কিন্তু এই অক্টোবর থেকে টানা পড়ে চলেছে, মাঝে মাঝে একটা পুল ব্যাক দিয়েছে, কিন্তু টানা পড়েছে মার্কেট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এফআইরা বিক্রি করছেন এবং ডিআইরা কিনছেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের কি হচ্ছে, মার্কেট কিন্তু আমরা তুলে নিয়ে যেতে পারছি না। তাহলে এখনও পর্যন্ত এবং অক্টোবরে প্রত্যেক দিন এফআই সেল করেছে। এখন কেন এই ডেটাগুলো দিলাম যে প্রত্যেক দিন সেল করেছে, সেটা আমরা পরে বুঝবো, একটুখানি পরেই আমরা উত্তর পাবো এটার, যে প্রত্যেক দিনই অ্যাগ্রেসিভ সেল করলো কেন। তাহলে প্রথম প্রশ্ন আমাদের যেটি ছিল যে কেন পড়ছে মার্কেট, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এফআইদের সেলিং। দেখুন, ডিআইদের কাছে প্রত্যেক মাসে পকেটে 25 থেকে 26,000 কোটি টাকা সিপ কালেকশন হচ্ছে, এবং সেটা দিয়ে তারা চালাচ্ছেন এবং অন্যান্য জায়গা থেকে চালাচ্ছেন। তাহলে কি প্রমাণ হলো? আরও একবার আমি বলছি, এফআইরা এখনও ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন্ডিয়ান শেয়ার মার্কেটের জন্য, এবং শেয়ার মার্কেটের পতনের অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এফআই সেলিং। এটা প্রতিষ্ঠিত হলো। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে, বা আমাদের প্রশ্ন হওয়া উচিত, ধাপে ধাপে তো আপনাকে এগোতে হবে, বিশ্লেষণ করতে হবে, তবে তেমনি বুঝবেন যে এফআইরা সেলিং করছে কেন। আমি তো বুঝলাম যে এফআইরা সেলিংয়ের জন্য দায়ী, কিন্তু এফআইরা সেলিং করছে কেন? ইন্ডিয়ান মার্কেট থেকে তারা পালাচ্ছেন কেন? এটা একটা বিগ প্রশ্ন আমাদের, যে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছেন কেন। এবারে আমি একটা আপনাদেরকে গল্প বলবো, যারা এখনও পর্যন্ত আমার বক্তব্য শুনছেন বা টিকে আছেন, আশা করি তাদের উপকার হবে, এবং তারা কমেন্টেও লিখতে পারেন, তারা আমাকে জানাতেও পারেন, বা মনে মনে কল্পনাও করতে পারেন। মনে করুন আপনার বাড়ি হচ্ছে কলকাতা, আমি আমাদের রাজধানী বলে কলকাতাকে বেছে নিলাম, তো আমাদের বাড়ি হচ্ছে কলকাতা। এখন যদি কলকাতাতেই আমি চাকরি পাই, আর একটি চাকরি পেলাম আমি বহরমপুরে, আপনি কোন জায়গাতে করতে যাবেন? আপনি কলকাতাতেই করবেন না বহরমপুর যাবেন? কলকাতাতেই করবেন, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন কলকাতাতে মনে করুন আপনি একটি 12,000 টাকার চাকরি পেলেন প্রতি মাসে, আর বহরমপুরে আমি একটি কাজ পেলেন 12,000 টাকার। এটা প্রথম কন্ডিশন ছিল, আপনি কলকাতাতেই থাকছেন। কিন্তু বহরমপুরে যদি আপনি 15,000 টাকার কাজ পান, তাতেও কিন্তু আপনি কলকাতাকেই প্রেফার করবেন, যে 3,000 টাকা না থাকতে অমুক করতে বাইরে যাব। অর্থাৎ অ্যাট্রাকটিভ প্রাইস কিন্তু আপনার মনে হচ্ছে না যাবার জন্য। কিন্তু যদি আমি বহরমপুরে আপনাকে দিই যে 20,000 টাকা, তাহলে কিন্তু আপনি ভাবনা চিন্তা করবেন না, আপনি কলকাতা থেকে আপনার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসবেন, এবং বহরমপুরে আপনি কি করবেন, বহরমপুরে থাকতে শুরু করবেন, এবং বহরমপুরে আপনি কাজটা করবেন। অর্থাৎ বাড়ি থেকে আপনি দূরে আসবেন, খুব স্বাভাবিক। এবারে মনে করুন যে আমি বললাম যে আপনি ব্যাঙ্গালোর যাবেন, তাহলে আপনাকে কিন্তু মাস গেলে 50,000 টাকা বেতন দেব। আপনি এক কথায় রাজি হবেন, কারণ আপনার দরকার নেই, আরও দূরে যান, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাবেন, সেখানে অভ্যাস তৈরি করবেন। আপনি কি করবেন না, 50,000 টাকার চাকরি করার জন্য আপনি আপনার বাড়ি ছেড়ে বাইরে যাবেন। কিন্তু এখানে যাবেন কেন? কারণ আপনি অ্যাট্রাকটিভ ইনকাম পাচ্ছেন, সেই জন্য কিন্তু আপনি যাবেন। আপনি একটা লোভনীয় ইনকাম পাচ্ছেন, আন্ডার প্রফিট হচ্ছে আপনার বেশি। ঠিক একই রকমভাবে এই কথাটাকে, গল্পটাকে মনে রাখবেন, যে এফআইসরা আমাদের দেশে এলেন কেন? কারণ আমাদের দেশ থেকে যদি বেশি ইনকাম হয়, তবেই তো উনি আমাদের দেশে পড়ে থাকবেন। যদি তার নিজের দেশে একই রকম ইনকাম হয়, তাহলে তিনি নিজের দেশে থাকবেন না কেন? তাহলে এই যে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে তারা পালাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন কোথায়? পালিয়ে তো তার নিজের জায়গায় যাচ্ছেন। তাহলে আমাদের দেশ নিশ্চয়ই
টাকা দিতে সক্ষম নয়, যতটা পরিমাণ তারা চাইছেন ততটা পরিমাণ দিতে সক্ষম নয়, বা তাদের নিজের জায়গা তাকে একই রকম ইনকাম দিচ্ছে বা কাছাকাছি ইনকাম দিচ্ছে, তাহলে সমস্ত খিচিবিচি নিয়ে তারা ইন্ডিয়ান মার্কেটে পড়ে থাকবেন কেন? তাহলে তার সহজ সরল উত্তর কি হচ্ছে, যে তারা পালাচ্ছেন এই জন্যই যে ইন্ডিয়ান মার্কেট থেকে তাদের এক্সপেক্টেড যে রিটার্ন, সেই এক্সপেক্টেড রিটার্ন তারা পাচ্ছেন না। এটা কিন্তু সোজা মোটামুটি একটা কথা হলো, কিন্তু এর ভিতরে আর অনেক বিষয় আছে। তাহলে ক্র্যাশ শুরু হচ্ছে কেন সেটা কিন্তু আমরা বুঝবো। এই শুরু হলো কেন সেটা তাদের পালানো থেকে শুরু হয়েছে। আমরা প্রথম প্রতিষ্ঠা করেছি যে ফায়দের একটি কারণ সেলিং। এখন কেন সেলিং শুরু হলো সেটাকে আমরা বুঝবো। তো তার জন্য আমরা আরেকটু স্ক্রল করছি এবং আপনারা দেখুন আমাদের স্ক্রিনে আসছে যে ফেড রেড কার্ড। ফেড, ইউএস ফেড রেড কার্ড করেছে। আমরা আজই চেক করে দেখুন যে 3টে মাসে তারা করেছে। একটি হচ্ছে সেপ্টেম্বর মাসে তারা 0.5% রেট কাট করেছে বা 50 বেসিস পয়েন্টের রেট কাট করেছে। নভেম্বর মাসে তারা কি করলো, 25 পয়েন্টের বেসিসের রেট কাট করেছে। আর ডিসেম্বরে 2024-এ তারা 25 করেছে। অর্থাৎ টোটাল কত করলো? টোটাল করলো 1% রেট কাট করলো। তো খুব ভালো, রেড কাট হয়েছে, তাতে আমি কি করব? রেড কাট হলে কি হয়? রেড কাট হলে যেটা হয় এবার সেটা দেখুন। রেড কাট হলে পরে বন্ড ইল্ডস বাড়ে। রেড কাট হলে পরে বন্ড ইল্ডস বাড়ে। আর বন্ড ইল্ডস যদি বাড়ে তাহলে তাদের নিজের দেশের টাকাটাই ইনকাম কিন্তু ভালো হবে। তাহলে বন্ড ইল্ডস বাড়লে পরে ঘরের ছেলে কিন্তু ঘরে ফেরত যাবে। আমি আর চেন্নাইয়ে যেয়ে লেবারগিরি করব না। আমাদের এখানেই যদি আমাকে মাস গেলে বা প্রতিদিন যদি আপনি 800 টাকা করে দেন, তাহলে আমি কেন বাইরে আলু সেদ্ধ খেয়ে থেকে থাকবো সেখানে নারকেল তেলের খাবার খেয়ে? আমি তার পরিবর্তে কি করব? আমি তার পরিবর্তে ঘরেই ফিরে আসবো। তাহলে তখন কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তো তারাও করেছে যে বিদেশি জ্যাঠারা যারা আমাদের দেশে বাবুরা এসেছিলেন, তারা দেখছেন যে আমার দেশেই যখন রেট কাট হয়ে গেছে, আমার দেশেই যখন বন্ড ইল্ডস বাড়ছে, আমি বেশি টাকা ইনকাম করতে পারবো, তখন কেন বিদেশ বিভূঁইয়ে আমি পড়ে থাকবো? আমি পড়ে থাকবো না, আমি চলে আসবো নিজের দেশে। তখন ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন। তো ঠিক আছে, ঘরের ছেলে যদি ঘরে ফিরে যায় তাহলে আমাদের বিপদ কী? আমাদের ইন্ডিয়ান মার্কেটে তারা কি লাগিয়েছিল? তারা টাকা লাগিয়েছিল। তারা এনেছিলেন কি? এনেছিলেন কিন্তু ডলার। তাহলে ডলার নিয়ে এসে তারা টাকাকে বাড়িয়েছিল, টাকার দাম। কারণ টাকাটা তারা কিনেছিল প্রথম। টাকা যদি কেনেন তাহলে টাকার চাহিদা বাড়বে, টাকার দাম বাড়বে। কিন্তু এবার যদি উল্টোটা হয়, তারা যখন স্টকগুলোকে বিক্রি করে দিচ্ছেন নিজেদের দেশে নিয়ে যাবেন বলে, তাই স্টক বিক্রি করলে তারা কিসে পেলেন? টাকা পেলেন। টাকাকে তারা কনভার্ট করবেন কিসে? ডলারে। তাহলে ডলারটা কিনবেন তারা। ডলার যেই কিনতে যাচ্ছেন তখন টাকার দাম কিন্তু পড়ে যাচ্ছে। অর্থাৎ টাকার আপনারা চাহিদা নেই, টাকা নিন, ডলার দিন। তাহলে ডলারের চাহিদা বাড়ছে। তাহলে টাকা কি হচ্ছে? ডলার বাড়ছে। আর আমাদের টাকা কি হচ্ছে? টাকা কিন্তু হচ্ছে কমছে। তাহলে যাবার সময় টাকা দিয়ে ডলার কিনে নিয়ে যাবে এবং টাকার দাম কমে যাবে এবং আমাদের শেয়ার মার্কেট কি হবে? ডাউন হবে। আপনারা এই মুহূর্তে আর ডলার ইন্ডেক্সের চার্ট লাগিয়ে দেখুন, দেখতে পাবেন যে কেমনভাবে নিচে গেছে। অনেক বিশ্লেষণে আমি সেটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। আবার যখন ফেড রেট কাট করছে, এখানে আরও একটা কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? যখন এই ফেড তাদের রেট কাটটা করছেন, অর্থাৎ অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসে, তখন ঘটনা কি ঘটছে? তখন ঘটনা দেখতে পাবেন যে Q2 রেজাল্ট আসছে আমাদের বিভিন্ন কোম্পানির, এবং Q2 রেজাল্টগুলো কিন্তু খুব মনোপুত হচ্ছে না। আবার সেই সময়ে স্টকগুলোর ভ্যালুয়েশন কিন্তু খুব হাই হচ্ছে। দারুণ গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই বিষয়ে ভিতরে আমি ঢুকবো না, একটা স্টকের ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশনটা কেমন জিনিস একটুখানি ছোট্ট করে আমি আপনাদেরকে বলে দিই। যেমন মনে করুন আপনি টমেটো কেনেন রীতিমতো 20 টাকা করে প্রত্যেক দিন। নিয়মিত আপনি বাজার করেন, আপনার একটা রেট সম্পর্কে আইডিয়া হয়ে গেছে যে টমেটো 20 টাকা করে দাম। এখন যদি কালকে আপনি বাজারে গিয়ে দেখেন যে টমেটো 80 টাকা কেজি, তাহলে আপনি কি করবেন? আপনার মনে হবে না যে টমেটো প্রচুর বেশি দাম, টমেটো কিনবো না? আর যদি আপনি কালকে বাজারে গিয়ে দেখেন যে টমেটো হচ্ছে 10 টাকা দাম, তাহলে আপনি বুঝবেন যে যা মোটামুটি দাম থাকে তার থেকে কম দামে হচ্ছে।
আর যা মোটামুটি দাম থাকে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। তার মানে এইটার ভ্যালুয়েশন আছে প্রচুর হাই। তেমনি করে আমাদের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোরও কিছু কিছু সময় ভ্যালুয়েশন প্রচুর হাই হয়ে যায়। যার দাম থাকা উচিত তার দাম কিন্তু তার নেই, তার থেকে অনেক বেশি দাম বেড়ে আছে। তাহলে অনেক বেশি দাম যদি বেড়ে থাকে তাহলে সেটা তো বিক্রি করার সময়। তাহলে একবার রেট কাটের জন্য আমাদের দেশেই টাকা তৈরি হবার একটা সুযোগ তৈরি হচ্ছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, Q2 রেজাল্ট বাজে আসছে। তৃতীয় নাম্বার, ভ্যালুয়েশনও প্রচুর হাই, অর্থাৎ স্টকগুলোর তুলনামূলক দাম কিন্তু অনেক হাই। তাহলে এটাই তো বিক্রি করার প্রকৃষ্ট সময়। সুতরাং সেল কী হবে, স্বাভাবিকভাবে আসবে এবং আমাদের সেল এসেছে এবং ইন্ডিয়ান মার্কেট ডাউন হয়েছে, ফল করেছে। এখন তৃতীয় নম্বর প্রশ্ন, এই যে শেয়ার মার্কেটের ক্র্যাশ কখন বন্ধ হতে পারে? এবার আমাদেরকে জানতে হবে যে কখন বন্ধ হতে পারে বলুন দেখিনি শেয়ার মার্কেটের ক্র্যাশটা। তাহলে আমরা দেখলাম যে প্রধান হচ্ছে এফআই সেলিং দায়ী, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি দায়ী, Q2 রেজাল্ট দায়ী, থার্ড এখনো পর্যন্ত, এবং তার সঙ্গে Q3ও যোগ দিয়েছে। আর থার্ড কি হচ্ছে না, হচ্ছে ভ্যালুয়েশন দায়ী। ভ্যালুয়েশন অনেক হাই হয়ে গেছিলো বিভিন্ন স্টকের। এগুলো সবই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো এরা সবাই দায়ী মার্কেট নামাতে বা মার্কেট বন্ধ হয়ে যাওয়াতে বা পড়াতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্র্যাশটা কখন বন্ধ হবে? যখন এইগুলো হবে না। তো এইগুলো হবে না, কি করে উল্টো করে আমরা যাই সেটাকে বিচার করুন। দেখুন, আমরা কিছুটা রেট কাট করেছি, আমরাও কিন্তু রেট কাট করেছি কিছুটা, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট নয়। বাজেটের সময় আমরা দেখবেন আরবিআই পলিসি কিছুদিন পর এসেছে, আগে এসেছে, তখন কিন্তু আমরা রেট কাট করেছি, কিন্তু সেই ভ্যালুটা কিন্তু যথেষ্ট নয়। বাজেটে কনজামশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট কনজামশনমুখী, অর্থাৎ মার্কেটে যদি কনজামশন হয় তাহলে মার্কেটে টাকা আসবে, তার এফেক্ট আসতে কিন্তু আমাদের সময় লাগবে। কালই রাতারাতি চলে আসবে তা কিন্তু নয়। অর্থাৎ আমরা কিন্তু আমাদের দিক দিয়ে কিন্তু চেষ্টা করে চলেছি মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এফআইদের সাহায্য ছাড়া আমরা মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত কিছু কিছু করে আমরা নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ইউএসের সঙ্গে ইন্ডিয়া যে ভালো ব্যবহার, যে ভালো চুক্তি হলো, সেই চুক্তিও কিন্তু আমাদেরকে খুব বেশি মানে কি বলবো, আশা দিতে পারলো না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কিছুটা হলেও আশার আলো দেবে আগামী দিনে। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। দেখা যাক সেটা কি হচ্ছে না হচ্ছে। তো এই মুহূর্তে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি। এখন যে সমস্ত ফ্যাক্টরগুলোর জন্য হয়েছে, এফআইদের সেলিং, Q2 Q3 এবং তারপর মনে করুন ভ্যালুয়েশন, তো এই তিনটে কারণকে কিন্তু, মেন কারণকে কিন্তু আমাদেরকে কী করতে হবে, উদ্ধার করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এফআইরা কখন ফিরবে? এফআইরা কি আদৌ ফিরবে? তো এফআইরা ফিরবে তখনই যখন এখানে তারা বেশি টাকা পাবেন। কিন্তু সেটা বোঝার আগে একটু বুঝি, ইউএসের ইকোনমি কিন্তু এখন ভালো, অর্থাৎ রেট কাট হয়তো একই রকম থাকবে, অর্থাৎ বন্ড ইল্ডসও একই রকম লেভেলে থাকবে। তার মানে ওদের দেশে ইনকামও তাদের একই রকম হবে। তাহলে ওদের দেশে ইনকাম যদি একই রকম হয় এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু তারা সেখান থেকে আসবেন না। প্রথম কথা, আপনাকে তো ইনকাম দিতে হবে, তবেই তো আপনি খদ্দের পাবেন। আবার মোটামুটিভাবে যখন ইন্ডিয়ান মার্কেট এক্সপেক্টেড প্রফিট গ্রোথ দিতে সক্ষম হবে, সেটা কত, মোটামুটি বিভিন্ন জন বিভিন্ন রকম বলেন, 10 থেকে 12% মনে করুন। যখন প্রফিট গ্রোথ দিতে সক্ষম হবে, তখন আবার কোম্পানিগুলো ভালো করবে, তাদের রেজাল্ট ভালো হবে, মার্কেটের ভ্যালুয়েশন ঠিকঠাক হয়ে যাবে, তখন কারা আসবেন? বাবুরা আসবেন তখন। তাহলে বাবুরা আসতে গেলে তাদের আসার জন্য আমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে আমি রেজাল্ট ভালো করতে পারি। তাদের ভ্যালুয়েশনটা ঠিক করতে হবে, অর্থাৎ ঠিকঠাক দাম কখন করব, যখন তারা কোম্পানি ভালো করবে অথচ সেই দামটা রেখে দেবে, তখন আমরা কি বুঝবো যে ঠিক আছে
এই দামে আমরা এটাকে কিনতে পারি, আমাদেরকে রেজাল্ট ভালো দেবে। সুতরাং তাদেরকে রেজাল্ট দেখাতে হবে ভালো, যদিও Q3 খুব একটা ভালো রেজাল্ট হয়নি। হ্যাঁ, কিছু এসেছে, সেই কিছুতে নিশ্চয়ই কেনাকাটি তারাও করছেন, তারা নেট সেল করছেন, কিন্তু কিছু কোম্পানিকে তারা ছেড়ে দিচ্ছেন, কিছু কোম্পানিতে তারা এন্ট্রি নিচ্ছেন। তখন বাবুরা আসবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কী করা উচিত, মোক্ষম প্রশ্ন। এবং এখানেই পর্যন্ত আমাদের যারা এসেছেন তারা নিশ্চয়ই, আমি বলবো, তাদের ধৈর্য আছে এবং তারা মার্কেটে শিখতে এসেছেন। কি করা উচিত আমাদের? প্রথম কথা হচ্ছে অপেক্ষা করা উচিত। শেয়ার মার্কেট কি হিসেবে চলে? সাইকেল হিসেবে চলে। আচ্ছা, এখানে একটা কিন্তু আমার ডিসক্লেমার আছে, আপনারা সবাই জানেন। আমি কিন্তু আমার মতামত বলছি, আপনাদেরকে কোনো রকম ইনভেস্ট করুন এটা আমি জানাচ্ছি না। অপেক্ষা করুন, কম দামে শেয়ার কিনুন, তার মানে আমি কোন শেয়ার কিনতে বলছি আমি কিন্তু বলছি না, সেটা আপনাদের রিসার্চ করতে হবে। আমাদেরকে প্রধান কাজ হচ্ছে যে এখন আমাদের পোর্টফোলিওতে যা রয়েছে সেটা চোখ বন্ধ করে সে লালটাকে একটু সহ্য করতে হবে। আমি জানি না যে আপনার পোর্টফোলিওতে কোন ধরনের কোম্পানি আছে, A, B না Z ক্যাটাগরির, কী ক্যাটাগরির শেয়ার আছে আমি কিন্তু জানি না। এখন আমি বলতে পারবো আমি একটা জেনারেল ভিউ দিচ্ছি আপনাকে। আপনি যদি একটা বাজে শেয়ার কিনে থাকেন তাহলে সেই শেয়ারটা কোনো দিন হয়তো আর নাও উঠতে পারে, আমি সেটা বলতে পারবো না। কিন্তু মোটামুটি ধরে নিচ্ছি যেগুলো ব্লু চিপ কোম্পানির শেয়ার, যেগুলো ভালো শেয়ার, সেগুলো যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে আপনার অপেক্ষা করা উচিত। কম দামে ভালো শেয়ার আপনি পাচ্ছেন, আপনার সেগুলোকে বাই করা উচিত। আর অলরেডি যদি সেই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিও ভরা থাকে তাহলে আপনি অল্প অল্প করে যত কম দামে পাবেন তত কম দামে সুযোগ এলে পরে আপনি কিনতে থাকবেন। সুযোগ এলে আপনি কিনবেন, সুযোগ না এলে কিনবেন না। এখন ধরুন আজকে মার্কেট এখানে আছে, এখান থেকে মার্কেট কিন্তু আরও পড়তে পারে, এমন নয় যে এরপরে আর পড়বে না। আপনি হয়তো এখানে কিনলেন, আরও মার্কেট পড়লে আপনি এখানে কিনলেন, আরও মার্কেট পড়লে আপনি এখানে কিনলেন। এই রকম ভাগে ভাগে কিনতে পারার মতো ক্ষমতাও কিন্তু আপনার থাকতে হবে। আর যদি আপনি সঠিকভাবে ট্রেডিং শিখে থাকতেন, ইনভেস্টিং শিখে থাকতেন, তাহলে অনেক আগেই কিন্তু আপনি বেরিয়ে যেতেন। এরপর আমরা নতুন করে প্রফিট নেবার পর আপনার নতুন করে আবার ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করার সুযোগ ছিল। তো আমি জানি না আপনার পোর্টফোলিও কী অবস্থা, আপনি কোন স্টেজে আছেন। আমি একটা জেনারেল ভিউ আপনাকে বলছি যে আমাদের কি করা উচিত। একটা সাইকেল এসেছে, সেই সাইকেল থেকে আবার উপরের দিকে উঠবে, এখন আমাদেরকে অপেক্ষা করা উচিত। কিন্তু সেই অপেক্ষা তো সব শেয়ারে আমরা করতে পারি না। যে শেয়ারে করা উচিত সেটাই করতে পারি, সেটাই তো শিক্ষা। সেটা তো আমি তো চোখ বন্ধ করে জানগুরু নয় আপনাদের কোন ক্যাটাগরির শেয়ার আছে। আপনি হয়তো একটা 50 পয়সার দামের একটা বাজে শেয়ারকে কিনে রেখেছেন, সেটা কি হবে আমি কিভাবে বলতে পারি? আমি তো সবারই একই রকম রেজাল্ট নয়। শেয়ার মার্কেটে প্রত্যেকটা শেয়ার আলাদা আলাদা চলন দেয়। এইরকম পড়ন্ত মার্কেটেও কেউ গেনার রয়েছে এবং তারা রিটার্ন জেনারেট করতে পারছে, তারা রিলেটিভলি স্ট্রেংথ আছে সেই সমস্ত শেয়ারগুলোর। তো এগুলো অনেক ডিপ বিষয়, এগুলোকে আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে। তো মেনলি সাধারণভাবে কি করতে পারি? আপনি অপেক্ষা করতে পারেন। আপনি ভালো দামে, বেশ কম দামে ভালো শেয়ার পাচ্ছেন, সেই শেয়ারগুলো কিনতে পারেন সুযোগ এলে। এবং যখন মার্কেটের সাইকেল হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে একটি ভালো জায়গাতে পৌঁছাবে, তখন কিন্তু আমি একটি ভালো রিটার্ন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে 4 বছর থেকে টাকাটা ফেলে রাখার টাকা থাকবে, তবেই আপনি সেটাকে কিনতে পারবেন, বা 5 বছর বা 6 বছর বা 7 বছর বা 3 বছর বা 1 বছর। সুতরাং কী হবে, কখন আবার আমরা অনেক উঁচুতে উঠব, সেটা কিন্তু আজকে নয়, আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তার জন্য। এবং আমাদেরকে অপেক্ষা করতে শিখতেও হবে, সেটা পোর্টফোলিওর ক্ষেত্রে, সেটা মার্কেট উপরে যাওয়ার ক্ষেত্রে। তো এই হচ্ছে টোটালি আলোচনা, আমাদের কি করা উচিত কি না করা উচিত। আশা করি আপনারা বিষয়টাকে শুনলেন এবং বিষয়টাকে বুঝলেন, এবং আমি মনে করি যে আপনারা বুঝতে পারলেন কথাটা আমি কি বলতে চাইছি। তাহলে আমার আলোচনা এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। তবে যদি আপনারা বলেন কোন স্টকটা কিনবেন বলে দেন, কোনটাকে হোল্ড করবেন, সেটা আমি বলতে পারি না, কারণ আমি সেভাবে রেজিস্টার্ড পারসন নই। সেটা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসাররা বলবেন। আমি আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।